নমস্কার। উই লার্ন ইনভেস্টিং এর আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার। আর আজকের দিনটা ভারতীয় শেয়ার বাজারের জন্য কি বলবো, একটা রোলার কোস্টার রাইডের থেকে কম ছিল না। একদম একটা লম্বা বেশ বোরিং একটা কনসলিডেশনের পর নিফটি আর সেন্সেক্স যেভাবে দৌড় লাগালো। ঠিক, মনে হচ্ছে যেন সর্বকালের সর্বোচ্চ স্তরের দরজায় কড়া নাড়ছে। চারদিকে একটা উৎসবের মেজাজ। উৎসবের মেজাজ তো বটেই, কিন্তু আমার মনে হচ্ছে এর সাথে একটা চাপা টেনশনও আছে। হ্যাঁ, সবার মনে এখন একটাই প্রশ্ন, এটা কি একটা নতুন টেকসই বুলরানের শুরু, নাকি এটা বড় খেলোয়াড়দের পাতা একটা ফাঁদ, যাকে আমরা বলি বুল ট্র্যাপ। এক্স্যাক্টলি। আর ঠিক এইখানেই আজকের আলোচনাটা জমে উঠবে। আজকের এই জোরদার গতির পেছনে আসল চালিকা শক্তিগুলো কি? আমেরিকার একটা কোম্পানির রেজাল্ট কিভাবে আমাদের আইটি স্টকগুলোকে আকাশে তুলে দিল? অপরিশোধিত তেলের দাম কমাটা কেন আমাদের জন্য আশীর্বাদ? আর সবচেয়ে বড় কথা, বড় কোম্পানিগুলো যখন দৌড়াচ্ছে, তখন ছোট আর মাঝারি কোম্পানিগুলো কেন দাঁড়িয়ে আছে? চলুন আজকের বাজারের একটা মূল পূর্ণাঙ্গ কাটাছেঁড়া শুরু করা যাক। আচ্ছা, তাহলে একেবারে মূল সংখ্যাগুলো দিয়ে শুরু করি। নিফটি 50 0.54% বেড়ে 26,192.15 বন্ধ হয়েছে, আর সেন্সেক্স 0.52% বেড়ে 85,632.80 বন্ধ হয়েছে। নম্বরগুলো দেখতে তো বেশ ভালো লাগছে। নম্বরগুলো তো হেডলাইন, কিন্তু আসলে গল্পটা তো এর পেছনে লুকিয়ে আছে। ঠিক। বাজারের এই মুভমেন্টের পেছনে মূল কারণগুলো কি কি? দেখুন, এর পেছনে মূলত তিনটি বড় কারণ একটা আরেকটার সাথে জুড়ে গিয়ে একটা পারফেক্ট ককটেল তৈরি করেছে। আচ্ছা। প্রথম এবং সবচেয়ে বড় অনুঘটক হল আমেরিকার টেক জায়ান্ট এনভিডিয়ার অবিশ্বাস্য ত্রৈমাসিক ফলাফল। এনভিডিয়াকে এখন গ্লোবাল এআই ইন্ডাস্ট্রির বেলওয়েদার বা বলতে পারেন পথপ্রদর্শক বলা হয়। রাইট। তো তাদের চিপের যে অমূর্তস্থ চাহিদা, সেটা প্রমাণ করে যে মাইক্রোসফট, গুগলের মতো বড় কোম্পানিগুলো এআই এর ওপর বিপুল পরিমাণে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স অর্থাৎ মূলধনী ব্যয় করছে। আশ্চর্য। তার মানে আমেরিকার একটা কোম্পানির আয় ব্যয়ের খবর আমাদের গোটা আইটি সেক্টরকে এভাবে নাচিয়ে দিতে পারে? বাজারের বিশ্বায়ন বলতে ঠিক এটাই বোঝায়, তাই না? একদম, সম্পর্কটা খুব সরাসরি। কিন্তু সরাসরি প্রভাবটা কিভাবে পড়ছে? দেখুন, যখন এনভিডিয়া বলে যে ক্যাপেক্স শক্তিশালী, তার মানে হলো ভারতের আইটি সার্ভিস কোম্পানি যেমন টিসিএস, ইনফোসিস, টেক মহিন্দ্রা, এদের জন্য একটা বিশাল ডাউনস্ট্রিম রেভিনিউ পাইপলাইন তৈরি হচ্ছে। ও আচ্ছা, কারণ এরাই তো ওই এআই টেকনোলজিকে বিভিন্ন ক্লায়েন্টের জন্য ইমপ্লিমেন্ট করে। প্রিসাইসলি। এর ফলে আজ নিফটি আইটি ইন্ডেক্স বাজারকে একটা বড় সাপোর্ট দিয়েছে। আর এই পজিটিভ সেন্টিমেন্ট শুধু ভারতে নয়, জাপানের নিক্কেই এবং দক্ষিণ কোরিয়ার কসপির মতো এশিয়ান বাজারকেও উপরে তুলেছে। বোঝা গেল। তাহলে প্রথম কারণটা হলো একটা গ্লোবাল এআই সুপার সাইকেল। আচ্ছা, দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটি হলো আমাদের ম্যাক্রো ইকোনমিক পরিবেশ, যা এখন একটা গোল্ডিলক্স সিনারিওর মতো। গোল্ডিলক্স মানে খুব গরমও নয়, আবার খুব ঠান্ডাও নয়, একদম ঠিকঠাক। ঠিক তাই। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এখন প্রায় $64 প্রতি ব্যারেলের কাছাকাছি ঘোরাফেরা করছে। ভারতের মতো দেশ, যা তার প্রয়োজনের 85% তেল আমদানি করে, তার জন্য এটা স্বপ্নের মতো পরিস্থিতি। অবশ্যই। তেলের দাম কম থাকা মানে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা সিএডি নিয়ন্ত্রণে থাকে, মুদ্রাস্ফীতির চাপ কমে। এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই সুদের হার নিয়ে কঠোর হতে বাধ্য হয় না। তাদের হাতে একটা যোগ্যতা থাকে। তেলের দাম আর গ্লোবাল সংকেত তো বুঝলাম, কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা তো এতদিন ধরে লাগাতার বিক্রেতা ছিল। সেল ইন্ডিয়া বাই চায়না, এই ট্রেন্ডটা বেশ চলছিল। হঠাৎ তাদের এই মনোভাব বদলের কারণ কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। আর এখানেই আসছে আমাদের তৃতীয় কারণটা, মুদ্রার স্থিতিশীলতা। ও আচ্ছা। আজ ভারতীয় রুপি ডলারের তুলনায় 88.71 বন্ধ হয়েছে, যা বেশ স্থিতিশীল। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআইদের জন্য এটা একটা বিরাট পজিটিভ সংকেত। কেন? কারণ যখন রুপি স্থিতিশীল থাকে, তখন এফআইআইরা তাদের বিনিয়োগের ওপর কারেন্সি ডেপ্রিসিয়েশন বা মুদ্রার অবমূল্যায়নের ঝুঁকি কম দেখে। তারা দেখছে যে ভারতের অর্থনীতি তুলনামূলকভাবে অনেক বেশি স্থিতিশালক এবং চীনের বাজারে এখনও অনেক অনিশ্চয়তা রয়েছে। তাই ভারতের স্ট্রাকচারাল গ্রোথ স্টোরির ওপর তারা আবার ভরসা রাখতে শুরু করেছে। বাহ, তাহলে গ্লোবাল বাতাস আমাদের পালে লাগছে, ম্যাক্রো পরিবেশ শান্ত, আর এফআইআইরাও ফিরে আসছে।
এবার দেখা যাক আমাদের নিজেদের নৌকোর অবস্থা কি, টেকনিক্যালি বাজার কতটা মজবুত দেখাচ্ছে। টেকনিক্যালিও আজকের দিনটা খুব শক্তিশালী ছিল। নিফটির জন্য 26,100 থেকে 26,150 জোনটা একটা বিরাট বড় বাধা বা রেজিস্ট্যান্স ছিল। আজ এর ওপরে ডিসাইসিভলি বন্ধ হওয়াটা একটা বুলিশ ব্রেকআউট কনফার্ম করছে। আর আজকের ট্রেডিংয়ের একটা বিশেষত্ব হলো ওপেন ইকুয়ালস লো সেটআপ। ওপেন ইকুয়ালস লো মানে বাজার যেখানে খুলেছিল 26,090.70, সেটাই ছিল দিনের সর্বনিম্ন স্তর। এটা প্রমাণ করে যে ক্রেতারা বা বুলসরা শুরু থেকেই বাজারের নিয়ন্ত্রণে ছিল এবং কোনো রকমের ডিপ আসতেই দেয়নি। কিন্তু বাজারের এই উচ্ছ্বাসের মধ্যে একটা খটকা লাগছে। আমার স্ক্রিনে তো দেখছি সব স্টক সবুজ নয়, লার্জ ক্যাপগুলো দৌড়াচ্ছে, কিন্তু মিড ক্যাপ আর স্মল ক্যাপগুলো যেন এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, নিফটি মিড ক্যাপ 100 তো প্রায় 0.02% বেড়ে ফ্ল্যাট বন্ধ হয়েছে, আর নিফটি স্মল ক্যাপ 100 প্রায় 0.05% নিচে। এটা কি র্যালির স্বাস্থ্যের জন্য ভালো লক্ষণ? What's fascinating here is a classic flight to quality scenario. এটা র্যালি স্বাস্থ্যের জন্য একটা মিশ্র সংকেত। ফ্লাইট টু কোয়ালিটি মানে হলো বিনিয়োগকারীরা এখন স্পেকুলেটিভ গ্রোথ বা বাজি ধরার বদলে আর্নিংস ভিজিবিলিটি এবং শক্তিশালী ব্যালেন্স শিট যুক্ত বড় প্রতিষ্ঠিত কোম্পানিগুলির দিকে ঝুঁকছে। বড় টাকা এখন নিরাপদ আশ্রয় খুঁজছে। ও আচ্ছা, সেবির পক্ষ থেকে ছোট আর মাইক্রো ক্যাপ সেগমেন্টের অতিরিক্ত মূল্যায়ন নিয়ে যে সতর্কবার্তা দেওয়া হয়েছিল, তার প্রভাবও কি এখানে দেখা যাচ্ছে? অবশ্যই তার প্রভাব এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। আর আজকের দিনের সবচেয়ে বড় খবর তো এফআইআইদের ফেরা। শুধু ফেরাই নয়, তাদের সাথে ডিআইআইরাও যোগ দিয়েছে। নিঃসন্দেহে প্রভিশনাল ডেটা অনুযায়ী এফআইআইরা আজ 1,580 কোটি টাকার নেট কেনাকাটা করেছে। শুধু তাই নয়, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ডিআইআইরাও 1,360 কোটি টাকার নেট কেনাকাটা করেছে। দুটোই পজিটিভ। যখন এফআইআই এবং ডিআইআই উভয়ই ক্রেতা হয়, তখন আমরা একে ডাবল ইঞ্জিন প্রভাব বলি, যা বাজারকে একটা অসম্ভব শক্তিশালী সাপোর্ট দেয়। এটা বাজারের গভীরতাকে নির্দেশ করে। উই লার্ন ইনভেস্টিং প্ল্যাটফর্মে আমরা এভাবেই বাজারের প্রতিটি খবরকে ডেটার সাথে মিলিয়ে তার আসল অর্থ বোঝার চেষ্টা করি। শুধুমাত্র কি ঘটছে তা নয়, কেন ঘটছে সেটাও জানা জরুরি। আচ্ছা, গ্লোবাল আর ম্যাক্রো ছবিটা তো পরিষ্কার হলো, এবার একটু নির্দিষ্ট সেক্টর আর স্টকের গভীরে যাওয়া যাক। আজকের বাজারের হিরো কারা ছিল? আজকের বাজারের আসল হেভি লিফটার বা ভার বহনকারী ছিল ব্যাংকিং ও ফিন্যান্স সেক্টর, বিশেষ করে প্রাইভেট ব্যাংকগুলি। এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক। হ্যাঁ, এইচডিএফসি ব্যাংক +1.55% এবং অ্যাক্সিস ব্যাংক +1.24%। দারুণ পারফর্ম করেছে। এদের ভ্যালুয়েশন এখন বেশ আকর্ষণীয় পর্যায়ে রয়েছে, আর এফআইআইদের টাকা মূলত এই সেক্টরেই আসছে। ব্যাংক নিফটি আজ সেশনে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। আর অটোমোবাইল সেক্টরে আইশর মোটরস তো আজ সবার নজর কেড়েছে, প্রায় 3.31% বেড়ে রেকর্ড উচ্চতায়। হ্যাঁ, আইশর মোটরসের এই পারফরমেন্স ভারতের কে-শেপড অর্থনৈতিক পুনরুদ্ধারের একটা দারুণ উদাহরণ। এটা তো আমরা আজকাল রাস্তাতেও দেখতে পাই। ঠিক। ছোট এন্ট্রি লেভেল বাইকের বিক্রি চাপে রয়েছে, কারণ গ্রামীণ অর্থনীতি এখনও দুর্বল। কিন্তু আইশারের প্রিমিয়াম রয়্যাল এনফিল্ড বাইকের চাহিদা তুঙ্গে। এটা দেখাচ্ছে যে অ্যাফ্লুয়েন্ট বা সত্ত্বপূর্ণ ক্রেতাদের খরচের ক্ষমতায় কোনো কমতি নেই। আইটি সেক্টরের কথায় যদি ফিরি, এনভিডিয়ার প্রভাব তো ছিলই, কিন্তু ইনফোসিসের একটা নিজস্ব খবরও ছিল আজ, তাই না? ঠিক। ইনফোসিস আজ তাদের 18,000 কোটি টাকার শেয়ার বাইব্যাক শুরু করেছে। এই বাইব্যাকটা টেন্ডার অফার রুটের মাধ্যমে হচ্ছে 1,800 টাকা প্রতি শেয়ারের দামে, যেটা বর্তমান বাজার মূল্যের থেকে বেশ প্রিমিয়ামে। একদম, প্রায় 19 থেকে 21% প্রিমিয়ামে। বাইব্যাকের ফলে বাজারের শেয়ারের সংখ্যা কমে যায়, যা প্রতি শেয়ারে আয় বা আর্নিংস পার শেয়ার বাড়াতে সাহায্য করে। এটা ম্যানেজমেন্টের আত্মবিশ্বাসেরও একটা বড় চিহ্ন। তাহলে একদিকে যখন ব্যাংক, অটো আর আইটি পার্টি করছে, অন্যদিকে কাদের মুখ ভার ছিল? কোন সেক্টরগুলো আজ চাপের মধ্যে ছিল? সবার আগে আসবে টেলিকম সেক্টর, বিশেষ করে ভোডাফোন আইডিয়া। ও হ্যাঁ, প্রায় 12% পড়ে গিয়েছিল। হ্যাঁ, অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ বা এজিআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের একটি রায়ে তাদের স্বস্তির আশা ধাক্কা খেয়েছে। কোর্ট তাদের লায়াবিলিটি কমানোর আবেদনকে সীমিত করে দিয়েছে, যা কোম্পানির দুর্বল আর্থিক অবস্থাকে আবার প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আরেকটা সেক্টর যেটা বেশ কিছুদিন ধরেই চাপে আছে, সেটা হলো কনজিউমার ডিসক্রেশনারি। আজ এশিয়ান পেইন্টসের শেয়ারও তো পড়েছে। এশিয়ান পেইন্টস এবং এর মতো কোম্পানিগুলো এখন একটি পারফেক্ট স্টর্মের মধ্যে রয়েছে। একদিকে গ্রামীণ চাহিদা কম,
অন্যদিকে বিড়লা ওপেসের মতো নতুন এবং আগ্রাসী প্রতিযোগীর কারণে তাদের প্রাইসিং পাওয়ার বা দাম বাড়ানোর ক্ষমতা কমে যাচ্ছে। আর ভ্যালুয়েশনও তো অনেক বেশি। এক্স্যাক্টলি, প্রায় 70-এর পিই রেশিওতে থাকা এই স্টকের জন্য বাজার এখন কোনো ভুল ত্রুটি ক্ষমা করতে রাজি নয়। এই ধরনের উচ্চ মূল্যায়নে সামান্য খারাপ খবরও শেয়ারের দামকে বড়সড় ধাক্কা দিতে পারে। একেই বলে ভ্যালুয়েশন ডিরেটিং। আদানি গ্রুপকে ঘিরেও আজ অনেক খবর ছিল, সেখানে তো ভালো মন্দ দুটো খবরই দেখলাম। হ্যাঁ, আদানি গ্রুপের ক্ষেত্রে আজ দুটো ভিন্ন চিত্র দেখা গেছে। একদিকে আদানি এন্টারপ্রাইজেস দেউলিয়া হয়ে যাওয়া জয়প্রকাশ অ্যাসোসিয়েটসকে কেনার জন্য লেটার অফ ইন্টেন্ট পেয়েছে। এটা তাদের সিমেন্ট ব্যবসাকে আরও মজবুত করবে। আর অন্যদিকে উত্তরপ্রদেশ বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন আদানি পাওয়ারের সাথে একটি $2 বিলিয়ন চুক্তি অনুমোদন করতে দেরি করেছে। এটা রেগুলেটেড সেক্টরে বিনিয়োগের ঝুঁকিগুলিকে আবার মনে করিয়ে দেয়। সো হোয়াট ডাজ দিস অল মিন? এই সব কিছুর পর আমরা যদি বাজারের আজকের দিনের একটা এক্স-রে রিপোর্ট বানাই, তাহলে মূল ফাইন্ডিংস কি হবে? ইফ উই কানেক্ট দিস টু দ্য বিগার পিকচার, আজকের এই আলোচনা থেকে 4টি মূল পয়েন্ট উঠে আসছে। বলুন। 1. ভারতীয় বাজার একটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ব্রেকআউট দিয়েছে এবং মোমেন্টাম পরিষ্কারভাবে বুলিশ। 2. এই র্যালির পেছনে রয়েছে গ্লোবাল সাপোর্ট, অনুকূল ম্যাক্রো পরিবেশ এবং অবশ্যই এফআইআইদের শক্তিশালী প্রত্যাবর্তন। আচ্ছা। 3. এই র্যালিটি সার্বজনীন নয়, এটা একটা সংকীর্ণ র্যালি, যেখানে বিনিয়োগকারীরা ছোট স্টক থেকে টাকা বের করে বড় কোম্পানিতে বিনিয়োগ করছে, যাকে আমরা ফ্লাইট টু কোয়ালিটি বলছি। আর 4 নম্বর। এবং 4. সেক্টরের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। ব্যাংকিং, আইটি এবং অটো নেতৃত্ব দিচ্ছে, যখন টেলিকম এবং কিছু কনজিউমার স্টক চাপের মধ্যে রয়েছে। তাহলে এই ফ্লাইট টু কোয়ালিটি আর সর্বকালের সর্বোচ্চ স্তরের কাছাকাছি বাজারে একজন সাধারণ বিনিয়োগকারীর কি করা উচিত? দৌড়াতে থাকা লার্জ ক্যাপের পেছনে ছুটবেন, নাকি সাইডলাইনে বসে সুযোগের অপেক্ষা করবেন? This raises an important question about strategy. দেখুন, বর্তমান পরিস্থিতি বিচার করে কিছু কৌশল ভাবা যেতে পারে। প্রথমত, বর্তমান প্রবণতা অনুযায়ী পোর্টফোলিওতে লার্জ ক্যাপ স্টকগুলির ওপর বেশি জোর দেওয়া উচিত। মিড ক্যাপে ঝুঁকি পুরস্কার অনুপাত বা রিস্ক রিওয়ার্ড রেশিও এখন ততটা অনুকূল নয়। আর যদি বাজার এখান থেকে কিছুটা কারেক্ট করে, এই উচ্চতায় নতুন করে বিনিয়োগ করতে অনেকেই ভয় পান। বাজারের টেকনিক্যাল কাঠামো এখন মজবুত, তাই 26,000-এর কাছাকাছি যে কোনো পতনকে কোয়ালিটি লার্জ ক্যাপ স্টক জমা করার সুযোগ হিসেবে দেখা যেতে পারে। একে বাই অন ডিপস নীতি বলা হয়। কিন্তু কোন স্টকগুলো এড়িয়ে চলা উচিত? যে সেক্টরগুলিতে কাঠামোগত সমস্যা রয়েছে, যেমন এশিয়ান পেইন্টস বা ভোডাফোন আইডিয়া, সেখানে ফলিং নাইভস বা পড়তে থাকা ছুরি ধরার চেষ্টা না করাই ভালো, যতক্ষণ না তাদের ফান্ডামেন্টালসে কোনো বড় পরিবর্তন আসছে। আলোচনার শেষে ভোলাটিলিটি ইন্ডেক্স বা ভিক্সের ব্যাপারে কিছু শুনতে চাই। সেটাও তো আজ বেড়েছে। বাজার বাড়লে তো ভিক্স কমার কথা। হ্যাঁ, এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট এবং বাজারের সেন্টিমেন্ট বোঝার জন্য জরুরি। ইন্ডিয়া ভিক্স আজ 1.35% বেড়ে 12.14-এ পৌঁছেছে। এর মানে কি? বাজার বাড়ার সাথে সাথে ভিক্স বাড়াটা ইঙ্গিত দেয় যে ট্রেডাররা বুলিশ হলেও তারা কিছুটা সতর্ক এবং পুট অপশন কিনে নিজেদের পজিশন হেজিংও করছে। একে ক্লাইম্বিং দ্য ওয়াল অফ ওয়ারি বলা হয়, যা আসলে বাজারের জন্য স্বাস্থ্যকর। বাহ, তার মানে বাজারে অতিরিক্ত ইউফোরিয়া বা আত্মতুষ্টি নেই। একদম। উই লার্ন ইনভেস্টিংয়ের দর্শন অনুযায়ী শুধুমাত্র প্রাইস নয়, বাজারের এই মেজাজ বা সেন্টিমেন্ট বোঝাটাও সফল বিনিয়োগের জন্য খুব জরুরি। আজকের আলোচনাটা সত্যি খুব তথ্যপূর্ণ ছিল। বাজারের প্রতিটি স্তরকে আমরা বোঝার চেষ্টা করলাম, গ্লোবাল সংকেত থেকে শুরু করে সেক্টরাল পারফরম্যান্স এবং বিনিয়োগের কৌশল পর্যন্ত। একদম। এফআইআই এর প্রত্যাবর্তন এবং অনুকূল ম্যাক্রো পরিবেশের উপর ভিত্তি করে বাজার একটি নিখুঁত পরিস্থিতিকে ডিসকাউন্ট করছে বলে মনে হচ্ছে। কিন্তু মিড ক্যাপের দুর্বলতা এবং বর্জনশীল ভিআইএক্স ইঙ্গিত দিচ্ছে যে বাজার একটি বল অফ ওয়ারি বা উদ্বেগের প্রাচীর বেয়ে উঠছে। এখন বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই প্রাচীরটি কি আমাদের আরও ওপরে নিয়ে যাবে, নাকি আমরা এর ভিতের ফাটলগুলিকে উপেক্ষা করছি? ঠিক তাই। এই চিন্তার খোরাক দিয়ে আজকের আলোচনা শেষ করছি। শেয়ার বাজার সম্পর্কে এরকম গভীর এবং তথ্যপূর্ণ আলোচনা শুনতে উই লার্ন ইনভেস্টিং চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আজকের এই বিশ্লেষণের জন্য ধন্যবাদ। নমস্কার।